কেল্লা, পরমহংসের কেল্লা রয়েছে আমাদের অতি কাছের কলকাতাতেই। অনেকেই জানেন, তাই বারবার ছুটে যান সেখানে, উৎসবে অনুৎসবে, দরকারে অদরকারে। গিয়ে চুপটি করে বসে থাকেন বহু স্মৃতি বিজড়িত লম্বা দালানটিতে। বসে থাকতে থাকতে সময় কেটে যায়। একটু আবেগপ্রবণ যারা, তারা হয়তো কল্পনার চোখ দিয়ে দেখেও ফেলেন ফেলে আসা অতীতকে। দেখতে দেখতে বোঁদ হয়ে যান তখনকার ইতিহাসে। যাদের কাছে খবর নেই এই কেল্লার, সর্বপ্রথম তাদের পথ নির্দেশটা দিয়ে দিই। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন চেনেন তো? সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন টিকিট কাউন্টারের সামনে। টিকিট কাটুন শোভাবাজারের। মিনিট 10ও বোধহয় লাগবে না। শোভাবাজার মেট্রো স্টেশনের বাইরে এসে সোজা হাঁটতে থাকুন গিরিশ মঞ্চের দিকে। মিনিট 5 হাঁটলেই আপনার বাঁদিকে পড়বে এই কেল্লা। বিশাল এলাকা জুড়ে এই কেল্লা। বলবো, এই কেল্লার কথাই বলবো। পথনির্দেশ অনুসরণ করে পৌঁছতে তো অসুবিধে হবে না নিশ্চয়ই। ধরেই নিই না কেন যে পৌঁছেই গেছেন সেই জায়গায়। কিন্তু একটা ঐতিহাসিক স্থান দেখতে গেছেন আর তার ইতিহাসটা জানেন না, এমন হলে ঐতিহাসিক স্থানে ঘোরার যে মজা, তার যে 12 আনাই মাটি হয়ে যাবে, তাই না? তো আপনি এখন কেল্লা দর্শন করতে বাগবাজারে। জানেন এই বাগবাজার নামটা কিভাবে হলো? আপনি যদি এমন ধারণা করেন যে বাগ পদবীধারী কোনো সম্ভ্রান্ত বা প্রভাবশালী ব্যক্তির স্থাপিত বাজার ছিল এই বাগবাজার, তাহলে বলতেই হবে না মহাশয়, আপনার ধারণা একেবারেই ভুল। বাগবাজারের বাগ শব্দটি আসলে বাগিচা শব্দের অপভ্রংশ। অনেককাল আগের কথা। এই এলাকায় গঙ্গার ধার বরাবর তখন ছিল প্রচুর ফুলের বাগিচা। নানা রকমের ফুল, বিচিত্র তাদের গন্ধ, বিচিত্র তাদের রূপ। ভাবুন তো একবার, পুণ্য সলিলার তীর বরাবর বিচিত্র সব ফুলের সমাহার। আহা, জাহ্নবী তীরে যেন নন্দন কানন। ব্যবসা হতো এই সব ফুলের। নৌকা বোঝাই করে সেই সব ফুল পাড়ি জমাতো দূর দূরান্তে। বাগিচাকে ঘিরে গড়ে উঠল বাজার, নাম হলো তাই বাগবাজার। তো সেই বাগবাজারের একটা অঞ্চল সরকারি খাতায় নাম পেল রামকান্ত বসু স্ট্রিট। সেই স্ট্রিটের 57 নং বাটিটিকে ক্রয় করলেন হরিবল্লভ বসু মহাশয়। কে এই হরিবল্লভ বসু মহাশয়? জানব, কারণ সেখান থেকেই শুরু হবে একটা বাটির প্রথমে কেল্লা ও তারও পরে মন্দির হয়ে ওঠার কাহিনী। বাকিটা শোনার আগে চলুন চট করে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক ওনার বংশ তালিকায়। গল্প শুরু করা যাক গুরুপ্রসাদ বসু মহাশয়কে দিয়ে। কলকাতায় ঠাকুর ব্যাংক দেউলিয়া হলে তিনি 14 লক্ষ টাকার আমানত হারান। গৃহ সম্পত্তি হারিয়ে তৃতীয় পক্ষের স্ত্রী এবং সন্তানদের নিয়ে তিনি প্রথমে মাহেশে আশ্রয় নেন এবং সেখান থেকে চলে যান উড়িষ্যার কোঠারে। এখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। গুরুপ্রসাদের তৃতীয় পত্নীর গর্ভের 3 পুত্র বেণীমাধব, বিন্দুমাধব ও রাধামোহন। শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বলছেন, বিন্দুমাধব এবং রাধামোহন বংশানুক্রমে 51ভুক্ত ছিলেন। ইহাদের আমলে ভাগ্যলক্ষ্মী পুনঃপ্রসন্ন হওয়ায় উড়িষ্যার বালেশ্বর জেলায় আবার জমিদারি আরম্ভ হইল এবং কোঠার মৌজায় প্রধান কাছারি বাড়ি স্থাপিত হইল। বিন্দুমাধবের 3 পুত্র নিমাইচরণ, হরিবল্লভ এবং অচ্যুতানন্দ। এদিকে রাধামোহনের 3 পুত্র জগন্নাথ, বলরাম এবং সাধুপ্রসাদ। নিমাইচরণ জমিদারি দেখতেন, হরিবল্লভ ছিলেন একজন দুঁদে উকিল, থাকতেন কটকে এবং নিজ করিতকর্মায় প্রচুর সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি। বিন্দুমাধবের কনিষ্ঠ সন্তান অচ্যুতানন্দ থাকতেন কলকাতায়। 1880 থেকে 81 সাল নাগাদ এই হরিবল্লভ বসু মহাশয় কলকাতায় একটি বাড়ি কেনেন, যেটির মূল অংশ নির্মিত হয়েছিল 1774 সালে। বাড়িটির ইতিহাস সম্পর্কে স্বামী প্রভানন্দজি মহারাজের লেখা বলরাম ভবন থেকে বলরাম মন্দির বইটি থেকে পাই, হরিবল্লভের বাড়িটি কেনার সময় সামনের অংশের মালিকানা ছিল নাট্যকার গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। তার 3 ছেলে নগেন্দ্রনাথ, কিরণচন্দ্র ও দেবেন্দ্রনাথ প্রত্যেকেই নাট্য জগতে খ্যাতি অর্জন করেছিলেন। এ বাড়িতে নাটকের আখড়া গড়ে উঠেছিল। দোতলার হল ঘরে নাটকের মহড়া বসত।
আনুমানিক 1880 থেকে 81 খ্রিস্টাব্দে হরিবল্লভ বাড়িটি এবং পিছনের জমি ও বাড়ি কিনে নেন। বাড়িটির পিছনের দিকে যে বাড়ি ছিল তার মালিক ছিল সম্ভবত এক ঘোষাল পরিবার। এ দুই বাড়ির মাঝখানে যে খালি জমি ছিল তার উপর কয়েকটি ঘর তুলে একটি বড় আকারের বাড়ি তৈরি করা হয়। মোট জমির পরিমাণ 11 কাঠা 8 ছটাক। এদিকে রাধামোহন নিজে যেমন ছিলেন বিষয় আশয় সম্পর্কে উদাসীন, তেমনটাই ধাত পেল তার ছেলে বলরাম। বিষয় আশয়ে তার একেবারেই মন নেই। ঈশ্বরন্ত প্রাণ বলরাম বসু পূজা অর্চনা ঈশ্বর ভজন করেই সময় কাটাতেন। তিনি ছিলেন পরম বৈষ্ণব। পুরীতে জগন্নাথ মহাপ্রভুর দর্শন, তার নাম জপ, কীর্তন এবং সাধুসঙ্গ করেই তার দিন কেটে যেত। মায়ার স্বভাবই হলো বেঁধে রাখা। সম্পর্কের বাঁধন ছিঁড়ে যেতে পারে এ আশঙ্কা জাগলেই হৃদয় ডরে পড়ে গেঁটের পর গেঁট। এক্ষেত্রেও অন্যথা হলো না। লীলা প্রসঙ্গ গ্রন্থে স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন, সাধুদিগের সহিত ঘনিষ্ঠ সম্বন্ধবশত পাছে বলরাম সংসার পরিত্যাগ করেন, এই ভয়ে তাহার পিতা এবং ভাতৃগণ গোপনে পরামর্শ করিয়া তাহাকে ওই বাটিতে অর্থাৎ কলকাতার রামকান্ত বসু স্ট্রিটস্থ 57 নং বাটিতে বাস করিতে অনুরোধ করিয়াছিলেন। নতুন কেনা বাড়িটির তত্ত্বাবধানের নিমিত্তই তাঁর সেখানে থাকা প্রয়োজন, এমনটাই বলা হয়েছিল তাকে। সাধুদিগের পূতসঙ্গ ও শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য দর্শনে বঞ্চিত হয়ে অত্যন্ত ক্ষুণ্ণ মনেই কলকাতায় এসে হাজির হয়েছিলেন বলরাম বসু মহাশয়। এখানে কিছুদিন থেকে কোনো না কোনো একটা বাহানা খাড়া করে ফিরে যাবেন পুরীধামে, এমনটাই ইচ্ছে ছিল তার মনে। কিন্তু তিনি কি তখন জানতেন যে তাঁর ভক্তিতে খুশি হয়ে স্বয়ং জগন্নাথই ডাক দিয়েছেন তাকে পুরীধাম থেকে সুদূর কলকাতায় আসার জন্য? তাকে যে আসতেই হতো। ওদিকে যখন এসব চলছে তখন এদিকে অর্থাৎ কলকাতায় ঘটে চলেছে এক অদ্ভুত কর্মযজ্ঞ। স্বয়ং বিষ্ণু মানব শরীর ধারণ করে নেমে এসেছেন ধরাধামে। রানী রাসমণি নির্মিত দক্ষিণেশ্বর কালী মন্দিরে বসিয়েছেন প্রেমের হাট। সুধার ভাণ্ড উন্মুক্ত করে দিয়েছেন সকলের জন্য। মৌলভী ভ্রমর যেমন মধু সংগ্রহের আশায় ছুটে যায় কুসুম কাননে, তেমনি প্রতিদিন শয়ে শয়ে মানুষ ভিড় জমাচ্ছে মা ভবতারিণীর মন্দিরে। সেখানে যে রয়েছেন সাক্ষাৎ নারায়ণ, তার শ্রীমুখ নিঃসৃত কথামৃত শ্রবণে মিটে যায় মনের সব ক্লান্তি, দিব্য আনন্দে পুলকিত হয় মন প্রাণ। বিষয় বিষের জ্বালা থেকে ঘটে মুক্তি। কি সুন্দর কথা বলেন প্রভু! কত জটিল সমস্যার সমাধান করে দেন, কত সরলভাবে গল্প চলে। তার কাছে উঁচু নিচু ভেদ নেই গরিব বড় লোকের। গেলেই পরমাত্মীয়ের মতো কাছে টেনে নেন প্রভু। দুদিনের অদর্শনে মন উচাটন হয় তাঁরই, অন্যদের কাছ থেকে কুশল সংবাদ নেন তাঁর। কিন্তু কলিকালে মায়ায় বদ্ধ জীব, সংসারের রাশ ঠেলতে ঠেলতেই কেটে যায় দিন, মাস, বছর, হয়তোবা পুরো জীবনটাই। মন চাইলেও ঈশ্বর তত্ত্ব শুনতে যাবার সময় মেলে কই। তাছাড়া তখন যোগাযোগ ব্যবস্থাও আজকের মতো সহজ ছিল না। কলকাতা শহর থেকে দক্ষিণেশ্বর যাওয়া ছিল সময়, শ্রম এবং অর্থ সাপেক্ষ। প্রেমের ঠাকুর বুঝলেন সে কথা, তাই তিনিই এগিয়ে যাবেন তাদের কাছে। এবার একটু বুঝে নেওয়া যাক কোন সামাজিক প্রেক্ষাপটে করছেন ঠাকুর এই কাজ। বলছি 1880 থেকে 81 সালের কথা। ইংরেজ আমল, পাশ্চাত্য শিক্ষার প্রভাবে এতটাই প্রভাবিত হয়েছেন বেশ কিছু বঙ্গবাসী যে তারা হিন্দু ধর্ম বিসর্জন দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। হিন্দু ধর্মে এসে জমা হয়েছে একগোছা কুসংস্কার, আচার সর্বস্বতা। ঘোর সংকটে রয়েছে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম যাকে অন্য সমস্ত ধর্মের ঊর্ধ্বে স্থাপন করবেন স্বামী বিবেকানন্দ কিছুকাল পরেই। আপ্লুত হবে আমেরিকা সহ গোটা বিশ্ব। ইতিপূর্বে এগিয়ে এসেছেন রাজা রামমোহন রায় বা কেশবচন্দ্র সেনের মতো কিছু বিদগ্ধ মানুষ। ধর্মের ধ্বজাধারীদের ভণ্ডামি আর পৌত্তলিকতার অসারতা তাদের প্রণোদিত করল একটা বিকল্প ধর্ম প্রবর্তন করবার কাজে। উদ্ভব হলো ব্রাহ্ম ধর্মের। কিছু কিছু চেষ্টা হলো আর্য সমাজ বা থিওজফিক্যাল সোসাইটির দ্বারাও। কিছু মানুষ তাদের আশ্রয় করল বটে, কিন্তু বৃহত্তর জনসমাজ মুখ ফিরিয়ে রইল।
বিমাতা যতই সহৃদয় হন না কেন, মায়ের কোলের সুখ কি তার কোলে মেলে? অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহম। এই ঘোর সংকটের হাত থেকে মানুষকে মুক্তি দেবার ক্ষমতা বোধহয় মানুষ না, স্বয়ং ভগবানেরই রয়েছে। তাই তো আবির্ভূত হলেন অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণ। আসলে হিন্দু ধর্মের পুনরুজ্জীবনের জন্য এমন একজন সত্যদ্রষ্টার আবির্ভাবের প্রয়োজন হয়েছিল, চরম সত্যকে যিনি সাক্ষাৎভাবে উপলব্ধি করেছেন, যার কাছে সেই সত্য শুধু মস্তিষ্ক প্রসূত মনোরম বিষয় বা সুবিন্যস্ত কল্পনা জাল মাত্র নয়, যার কাছে তা প্রত্যক্ষ অনুভূত সত্য, যার কাছে তার মূল্য জগতের সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর চেয়ে অনেক গুণ বেশি। সর্বদা ঈশ্বরীয়ভাবে মগ্ন এরূপ একজন সত্যদ্রষ্টা ছাড়া আর কারো পক্ষেই সম্ভব ছিল না প্রাচীনপন্থী জনসাধারণের বিশ্বাস অর্জন ও সশ্রদ্ধ দৃষ্টি আকর্ষণ করা। হিন্দু জনসাধারণকে উদ্বুদ্ধ করে তাদের ধর্মে নতুন প্রাণ ও শক্তি সঞ্চার করার জন্য প্রয়োজন হয়েছিল একজন মহাশক্তিধর ঋষির, যার জীবনের গভীর ও বিশাল অনুভূতিতে হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ে নিহিত আধ্যাত্মিক সত্যগুলি সবই প্রতিফলিত হয়ে উঠবে। শ্রীরামকৃষ্ণ এই প্রয়োজনই মেটাতে এসেছিলেন। সংকটজনক পরিস্থিতি থেকে হিন্দু ধর্মের স্বীয় মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করা তো ছিল এক প্রকার আন্দোলন বা যুদ্ধেরই সামিল, ধর্মযুদ্ধ। আর যুদ্ধে কেল্লা যে একটা বড় ভূমিকা গ্রহণ করে সে কথা তো সর্বজন বিদিত। দক্ষিণেশ্বর ছিল ঠাকুরের প্রথম কেল্লা, আর দ্বিতীয় কেল্লা হয়ে উঠল হরিবল্লভ বসু মহাশয়ের কেনা কলকাতার রামকান্ত বসু স্ট্রিটের ৫৭ নং বাড়িটি। এলাকায় তখন বাড়িটির পরিচয় পল্লীর নতুন বোসের বাড়ি। পরে এটিই ভক্তমণ্ডলে পরিচিত হয় বলরাম বাটি নামে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন বাগবাজারের বলরাম বসু ভবনের ইতিহাস। যা বলা গেল, না বলা থেকে গেল তার থেকে বেশি। যদি শুনতে চান সেই না বলা কথা, তো সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। যথাসময়ে সে কথা বলতে আমি অঙ্গীকারবদ্ধ রইলাম। জয় রামকৃষ্ণ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছো। আমি দূরে ছুটে যেতে দুহাত পসারি ধরে টেনে কোলে নিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো।
গেছো আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছে পাছে ছুটে গিয়েছো আমি তো তোমারে চাহিনি জীবনে চির অপরাধী পাতকের বোঝা হাসি মুখে তুমি বয়েছো নিজ হাতে গড়া আমায় নিজ হাতে গড়া বিপদের মাঝে বুকে করে আমায় বুকে করে নিয়ে রয়েছো আমি তো তোমারে চাহিনি জীবনে